এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে সংসারে যাদেরকে আপনি যতই ভালো করে ভালো মুখে বোঝান, তাদের দোষটাকে চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করুন না কেন, তারা কিছুতেই নিজেদের দোষগুলো দেখতে পায় না। তারা মনে করে যে তারা যেটা করছে সেটাই একদম ঠিক, এবং তার খুব প্রিয় নিজের আপনজনও যদি তাকে বলে দেয় বা বুঝিয়ে দেয় যে সে ঠিক করছে না, ভুল করছে, সেই সময় তাদের মাথাটা এমনভাবেই বিগড়ে থাকে, তাদের দৃষ্টি এমনভাবেই অন্ধ হয়ে থাকে দৃষ্টি থেকেও, যে তারা মনে করে যে শুধুমাত্র তারাই ঠিক এবং তার আশেপাশে তার অতি প্রিয় লোকজনও ভুল, তারা সব কিছু ভুল বলছে। এই করতে গিয়ে অনেক মানুষ কিন্তু তারা নিজেদের জীবনে কিন্তু ভয়ঙ্কর এক পরিস্থিতিকে সাদর আমন্ত্রণ জানায়। তো এরকমই একটা সত্যি ঘটনা আজ আমি এপিসোডে আপনাদের সকলকে বলবো, এবং এটাও রিকোয়েস্ট করবো আপনারা প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, এবং এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে মানুষ কিভাবে নিজেই নিজের জীবনে কীরকমভাবে ক্ষতি ডেকে আনতে পারে। তো কেউ কোথাও যাবেন না, আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো পাঠানো হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন, কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তারপরে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা তাপসীদি ইমেল করে পাঠিয়েছেন। তাপসীদি যে ঘটনাটা ইমেল করেছেন এই ঘটনাটা কিন্তু ওনারই মাস্তুতো বোনের পরিবারে ঘটে যাওয়া একটা অত্যন্ত সত্যি ঘটনা। তো প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নেব, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। তাপসীদি নিজের মতো করে ইমেলটা করেছেন এবং রিকোয়েস্ট করেছেন যেন পুরো সব কিছু গুছিয়ে আমি পুরো ঘটনাটা আপনাদের সামনে বলি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি, আর নিশ্চয়ই তাপসীদিও ঘটনাটা শুনছেন। তো অবশ্যই উনিও জানাবেন যে কেমন লাগলো ওনার। তো তাপসীদির যে আর কি বোন ছিল, তো সেই বোনের বাড়িতে বোন, তার হাজবেন্ড এবং তাদের একমাত্র ছেলে থাকতো। এবার তাপসীদির সেই বোনের যে ছেলে, সে ছোটো থেকেই কিন্তু পড়াশোনায় খুব ভালো, মানে ভীষণ ভালো পড়াশোনা। তো খুব ভালো করে সে পড়াশুনো করে এবং পড়াশুনো করার পরে সে মেডিকেলে চান্স পায়। এক চান্সেই সে মেডিকেল পেয়ে যায় এবং বেশ নামকরা একটা মেডিকেল কলেজ থেকে সে মেডিকেল পড়ার সুযোগও পেয়ে যায়। এই অবধি কিন্তু ওই বোনের ফ্যামিলিতে কোনো রকম কোনো অশান্তি ছিল না, সবাই বেশ মিলেমিশে, তিনজনে মিলে মিলেমিশে হাসি খুশি ওরা একটা জীবন কাটালো। এবার ছেলে পড়াশুনোয় খুব ভালো, এক চান্সে মেডিকেলে চান্স পেয়ে ডাক্তারি পড়া শুরু করেছে, সবাই খুব ভালো বলছে। কিন্তু একটা জিনিস তাপসীদির যে বোন ছিলেন, তো তিনি একটা বিষয় খেয়াল করতে লাগলেন যে যখন থেকে তার ছেলে ডাক্তারি পড়ার সুযোগ পেল, ডাক্তারি পড়া শুরু করলো, তখন থেকে স্বাভাবিকভাবেই তার মধ্যে কিছু চেঞ্জেস এসেছে, যেটা খুবই স্বাভাবিক। সে ভবিষ্যতের ডাক্তার, তার পড়াশোনার প্রচুর চাপ, সে অনেক কিছু তাকে বুঝতে হয়, জানতে হয়, শিখতে হয়, সবই ঠিক আছে। কিন্তু সে দিনে দিনে বাড়িতে যখন থাকতো, মানে তার বাবা মায়ের সাথে একেবারেই মতের মিল হতো না। মানে বাবা মা হয়তো একরকম বলছে, ছেলে অন্যরকম বলছে। এবার প্রথম যখন এই জিনিসটা হওয়া শুরু হলো, তো তখন তাপসীদির যে বোন, সে ভাবলো যে হতেই পারে, ছেলে বড় হয়েছে, তার একরকম চিন্তাভাবনা হয়েছে, তার সমস্ত কিছুই আলাদা, তো এটা খুব স্বাভাবিক যে বাবা মায়ের সাথে তার অনেক ক্ষেত্রেই মতের মিল হবে না। এবার এভাবে চলতে থাকে এবং যখন ছেলে মেডিকেল পড়ছে, মানে মেডিকেল পড়তে ঢোকার 2 বছরের মাথায় ওনার ফ্যামিলিতে আর কি, এই তাপসীদির যে বোন, তার যে হাজবেন্ড,
তারা জানতে পারে যে তাদের ছেলের সাথে একটি মেয়ের সম্পর্ক হয়েছে, মানে বন্ধুত্ব, এবং ওটা বেশ প্রেমের পর্যায়ে চলে গেছে আর কি। তো এটা জানতে পেরে ওনারা ওনাদের ছেলেকে বললেন যে এরকম একটা জিনিস আমরা শুনলাম, এটা কি সত্যি? তো ছেলে প্রথমে স্বীকার করতে চায় না, তো তারপরে বলে হ্যাঁ। এবার দেখুন, একটা বয়সের পরে কারোকে ভালো লাগলো, সেটাও খুব স্বাভাবিক বিষয়, তো সেটাও ঠিক আছে। কিন্তু ঘটনা যেটা হলো সেটা হচ্ছে যে সেই মেয়েটি কিন্তু, মানে ওনার ছেলে যে মেডিকেল কলেজে পড়তো তার সহপাঠী এরকম কিন্তু কিছু নয়। মেয়েটি কোনো একটা জায়গায় ইঞ্জিনিয়ারিং পড়ছিল সেই সময়, এবং কোনো একটা কমন ফ্রেন্ড মারফত এদের দুজনের আলাপ হয়। যাই হোক, তো সব কিছু মোটামুটি ঠিকঠাক হলো, এবং খুব ভালোভাবেই কিন্তু ওনার ছেলে ডাক্তারি পাশ করলো। ওদিকে যে মেয়েটি ছিল সেই মেয়েটিও ইঞ্জিনিয়ারিং পাশ করে, এবং পাশ করার পরে মেয়েটি একটা কোথাও চাকরি পায়। এবার এদের, মানে নিজের ছেলের সাথে একটি মেয়ের সম্পর্ক রয়েছে, সব কিছু কিন্তু বাড়ি থেকে জানতো। এবং এই তাপসীদির বোন বা তার হাজব্যান্ড, তারা কিন্তু কখনোই তার ছেলেকে বলেনি যে তুই মেয়েটার সাথে কথা বলিস না, মিশিস না, এরকম কোনো কথাই কখনো বলেনি। এবং ওনারা ছেলের ডিসিশন, মানে ছেলে যেটার ডিসিশন নিত সেটাই কিন্তু তারা রেসপেক্ট করতো, এবং ভেবেছে যে নিশ্চয়ই কিছু একটা বুঝেছে বা কিছু একটা দেখে হয়তো সত্যি মেয়েটা ভালো, হয়তো ডিসিশনটা এইভাবেই নেওয়া হয়েছে। তো যখন ছেলের মেডিকেল পাশ করলো, তো তখন তাপসীদির বোনই বলে ছেলেকে যে অনেক দিন দেখি তো শুনছি তুই আমাকে ছবিও দেখিয়েছিস, ওর কথাও বলিস, তো আমরা মেয়েটিকে একবার দেখতে চাই। ভালো কথা। তো ছেলে বলে যে ঠিক আছে। তো একটা রেস্তোরাঁয় ওরা যায়, মানে তাপসীদির যে বোনের বর, ওনার ছেলে, আর ওই মানে ছেলের যে প্রেমিকা ছিল সেই মেয়েটি একটা রেস্তোরাঁয় যায়। গিয়ে টুকটাক আলাপ পরিচয় হয়, এবং আলাপ পরিচয় হওয়ার পরে ওরা বাড়ি চলে আসে। স্বাভাবিকভাবেই ছেলে জিজ্ঞেস করেছে তার মাকে বাবাকে যে তোমাদের কেমন লাগলো, কারণ ওরা তখন আস্তে আস্তে বিয়ের জন্য চিন্তাভাবনা করছে। তো মেয়েটিকে দেখার পরে সত্যি যেটা ওনার মনে হয়েছিল ছেলের মায়ের, যে মেয়েটাকে দেখে মনে হচ্ছিল মেয়েটা খুব একটা ভালো মেয়ে নয়। এবার অনেক সময় হয় যে ছেলে একজন কাউকে পছন্দ করেছে, ছেলের মা বাবা হিসেবে তারা নাকচ করে, তারা এমন কোনো কথা বলে যে কথাটা হয়তো ছেলে মেনে নিতে পারে না। তারা স্বাভাবিকভাবেই ভেবে নেয় যে আমি পছন্দ করেছি বলে এরকম হয়তো ভাবতে, নিজেরা পছন্দ করলে হয়তো ঠিক হতো। তো পছন্দ হয় না সে কথাটা কিন্তু ছেলের মা ছেলেকে বলে না, ঠিক আছে? এবং ছেলেটির ডাকনাম হচ্ছে সোহম। তো আমি সোহম বলেই ছেলেটিকে সম্বোধন করছি, যে ছেলেটি ডাক্তার। তো সোহমকে কিন্তু ওর মা বাবা বলে না, বলে ঠিক আছে ভালো। এবার ব্যাপার হচ্ছে এখানে আরেকটা কথা বলাটা খুব দরকার, যেটা উনি ইমেলে লিখেছেন তাপসীদি, যে ওনার বোন একটা বিষয় খেয়াল করেন, যে ছেলে যতদিন পড়াশুনো করতো বা তারপরে যখন হাউস স্টাফশিপ জয়েন করে, সব কিছুর মধ্যেই একটা বিষয় ছিল যে ছেলে সব কিছুকে খুব গোপন করত। মানে ছেলে, মানে দেখুন, ব্যক্তিগত ব্যাপার এক জিনিস, কিন্তু ছোট ছোট বিষয়কেও গোপন করার কিন্তু একটা প্রবণতা ওই ছেলেটার মধ্যে চলে আসে, যেটা কিন্তু ও আগে একেবারেই এরকম ছিল না ছেলেটা। এবং ওর বাবা মা জানতে পারে, সোহমের বাবা মা জানতে পারে যে ছেলেটা, মানে ওনাদের ছেলে, মানে অনেক বেশি বেশি টাকা রেস্তোরাঁয় খেয়ে হোক বা দামি দামি জামা কাপড় কিনে হোক এক্সপেন্ড করে। এবার ছেলের বাবা মা, ছেলে ডাক্তার, তার একটা নিজস্ব লাইফস্টাইল থাকতেই পারে। তো সেই সমস্ত কিছু চিন্তা করে ওর বাবা মা কখনোই কিন্তু ছেলেকে কিছু বলেনি। আর সোহমের বাবা কিন্তু সোহমকে প্রত্যেক মাসে একটা ভালো পরিমাণ টাকা হাতে দিত, সেটা প্রথম থেকেই দিয়ে আসতো যখন থেকেও মেডিকেল পড়তো। কিন্তু ছেলে এভাবে আনলিমিটেড খরচাপাতি করছে সেটা নিয়ে বাবা মা অনেক সময় ভেবেছিল যে বলবে, কিন্তু সেইভাবে না কখনোই বলতে পারেনি। ভেবেছে ছেলে কি মনে করবে, ছেলের হয়তো খারাপ লাগবে, এই সব করে। এবার যখন ছেলে বিয়ের জন্য চিন্তাভাবনা করবে, বলছে যে ঠিক আছে আমরা এবার 1.5-2 বছরের মধ্যে বিয়ে করতে চাই, সমস্ত কথা, তো তখন সোহমের বাবা অনেক সাহস করে আর কি নিজের ছেলেকে একটু ঘুরিয়ে বলে যে তুই যদি ভবিষ্যতে নিজস্ব চেম্বার করতে চাস, তার তোর টাকার দরকার পড়বে, তুই না একটু খরচাটা কমা। তুই যা করছিস ঠিক আছে, বা সব কিছু থেকে যদি একটু একটু করে টাকা সেভ করতে পারিস, তাহলে হয়তো তোরই ভবিষ্যতের জন্য ভালো হবে।
এবার যখন সোহমকে এই কথাটা তার বাবা বলে, সোহম কিন্তু কথাটা খুব খুব প্র্যাকটিক্যাল একটা কথা হিসেবে কিন্তু নেয়। ওর যে কথাটা খুব খারাপ লেগেছে, বাজে লেগেছে তা কিন্তু নয়। কিন্তু ছেলেটা তারপরে নিজের ঘরে যায় এবং ঘরে গিয়ে স্বাভাবিকভাবে মেয়েটির সাথে কিছুক্ষণ ফোনে কথা বলতো। এবং সোহমের মা সেদিন হঠাৎ করেই এই কথাটা সোহমের বাবা ওকে যে টাকা সেভ করার কথা যেটা বলেছে, সেটা না সোহম যে তার গার্লফ্রেন্ডকে বলছে সেটা ওর মা শুনতে পেয়ে যায়। এবং ফোনের ওপাশ থেকে কী বলছে সেটা তো আর সোহমের মা শুনতে পায়নি, কিন্তু ছেলে যে এই কথাটা তার গার্লফ্রেন্ডকে বলছে সেটা সোহমের মা শুনতে পান। এবার এটা যখন উনি শোনেন, উনি ভাবলেন যে হয়তো দুজনে মিলে ভবিষ্যতে কোনো কিছু করার ইচ্ছা আছে, তো সেই জন্য হয়তো কথাটা শেয়ার করছে, হতেই পারে। কিন্তু ওনার ভুল ধারণাটা ভাঙলো পরের দিন সকালবেলা ওনার শান্ত শিষ্ট ছেলে সে হঠাৎ করে প্রচণ্ড রেগে নিজের ঘর থেকে বেরোয় এবং বেরিয়ে তার বাবাকে বলে যে আমি তো আমার যে লাইফস্টাইলটা আছে, আমি একটা ডাক্তার, আমাকে এইগুলো করতে হয়, এই মেনটেন করতে হয়, তো আমি আলাদা করে কি খরচা কমাবো? যদি আমাকে ভবিষ্যতে চেম্বার করতে হতো তোমরা আমাকে সাপোর্ট করবে, তোমরা আমাকে ব্যাকআপ করবে। এবং সে কিন্তু কথাগুলো খুব স্বাভাবিকভাবে বলে, একটু রেগে রেগে বলে। তো সোহমের বাবা তখন বলে যে দেখ, আমার যা আছে তো তোরই, আমি তো আর আলাদা করে কিছু নিয়ে অন্য কোথাও চলেও যাব না, অন্য কাউকে কিছু দিয়েও দেবো না, কিন্তু আমি তোর ভবিষ্যতের জন্য বলছি। কারণ উনি কোনোভাবে হয়তো ছেলের কোনো ফিনান্সিয়াল ডেটা দেখেছিলেন, তো সেটার বেসিসে উনি বলেন। এবং এই পুরো কথাবার্তাটায় ছেলের সাথে বাবার কিন্তু বেশ একটা উষ্ণ বার্তালাপ হয়। ছেলে বলতে চাইছে যে আমি যেরকম লাইফস্টাইল লিড করি, প্রচুর খরচাপাতি করি, সেটা আমি করব, ভবিষ্যতে যখন আমার টাকার দরকার হবে তখন কিন্তু তোমাকেই সেই টাকাটা প্রোভাইড করতে হবে। যাই হোক, এই সমস্ত কথা বলে ছেলে ডিউটিতে বেরিয়ে যায়। কিন্তু যেটা হয়, এই তাপসীদির বোন কিন্তু বুঝতে পারেন যে কিছু একটা সমস্যা আছে। ওই যে রাতের বেলা যে ছেলেকে যখন তার বাবা কথাটা বলে, সে কিন্তু খুব স্বাভাবিকভাবে কথাটা নিয়েছিল, সে কিন্তু এভাবে রিয়্যাক্ট করেনি। কিন্তু ওনার বোন শুনেছিল যে তার ছেলে রাতের বেলা এই নিয়ে ওই মেয়েটির সাথে আলোচনা করেছিল, এবং যখন থেকে মেয়েটির সাথে আলোচনা করে ঠিক তারপরেই কিন্তু ছেলের রিয়াকশানটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। এবং এই বিষয়টা কিন্তু ওনার খুবই খারাপ লাগে, এবং উনি ওনার হাজব্যান্ডকেও সেই কথাটা বলেন। তো ওনার হাজব্যান্ডেরও স্বাভাবিকভাবে একটু খারাপই লাগে যে ছেলে ভুল কি করে বুঝলো। যাই হোক, এই ব্যাপারটা গেল। যাই হোক, তো এর কিছুদিন পরে হঠাৎ করেই একদিন রাতের বেলা ছেলে যে সময় তার চেম্বার শেষ হয়, তো তার থেকে বেশ কিছুটা দেরি করেই সে বাড়ি ফেরে। এবং বাড়ি ফিরে সে জাস্ট তার ব্যাগটা রেখে তার বাবা মাকে বলে তাপসীদির বোন আর ওনার যে হাজব্যান্ড তাকে বলে যে আমি তোমাদের সাথে এক্ষুনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, এক্ষুনি এসো। তো বাবা মা ভেবেছে যে কি এমন গুরুত্বপূর্ণ কথা, এই সবে চেম্বার থেকে বেরিয়েছে, এসে ফ্রেশ হবে, তারপরে খাওয়া দাওয়া করবে, তো তখন বলছে না এক্ষুনি শুনতে হবে। তো বাবা মা গেছে ওর ঘরে। তো তখন ওই ছেলেটি সোহম সে বলছে যে পরের মাসে ওর যে মাসের কথা বলছে ঠিক তার থেকে ওই 35-36 দিন পরের একটা ডেটের কথা বলে, যেটা অ্যাকচুয়ালি একটা মল মাস ছিল। বলছে যে আমি ওই ডেটে বিয়ে করব। এবার একটা ছেলে ডাক্তার, আর তাপসীদির বোনের ফ্যামিলির যথেষ্ট টাকা পয়সা রয়েছে, তো ওদের ছেলের বিয়ে নিয়ে বিশাল প্ল্যান, যে ভালো করে বড় করে সুন্দর করে বিয়ে দেবে, লোকজন সবাইকে ইনভাইট করবে। তো ওনার সোহমের মা কথাটা শুনে বলছে কি বলছিস, আরে পরের মাস তো মল মাস, ওই মাসে আবার বিয়ে হয় নাকি? তখন বলছে না সেসব আমি দেখে নিয়েছি, ওখানে একটা অতিরিক্ত বিবাহর এরকম একটা কোনো ডেট ফেট আছে, বলছে ওই ডেটে আমরা বিয়ে করব। তো স্বাভাবিকভাবেই ছেলের বাবা বলছে যে হঠাৎ করে এত তাড়া কেন, এক্ষুনি কেন বিয়ে করতে হবে? বিয়েটা তোরা করবি ঠিক আছে, একটু হাতে সময় দে, আমরা সব কিছু গুছিয়ে নিই, কারণ এখন তো বললেই সব কিছু মনের মতো পাওয়া যাবে না। তো ছেলে তখন কোনো কথা শুনবে না, বলছে না আমরা ওই ডেটেই বিয়ে করব। তো ছেলেকে যখন জিজ্ঞেস করা হচ্ছে বারবার যে কেন ওই ডেটেই বিয়ে করতে হবে, কেন আর একটু সময় অপেক্ষা করা যাবে না, তো ছেলে না সেভাবে কিছুই বলছে না, কিছুই সেভাবে বলছে না। বলছে না ওর যে হবু বউ, তার বাড়ি থেকে কিছু একটা খুব সমস্যা আছে, এবং সেই জন্য ওদেরকে পরের মাসেই বিয়েটা সারতে হবে। স্বাভাবিকভাবে এই কথা শুনে তো দুজনেরই মাথায় হাত, কি করবে এত কম সময়। ছেলেকে প্রচুর বোঝানোর চেষ্টা করলো
তাপসীদির বোন এবং তার হাজবেন্ড যে এরকম করিস না, তুই তো আমাদের একটাই ছেলে, আমরা ভালো করে তোর সুন্দর করে বিয়ে দেবো, সব কিছু অ্যারেঞ্জ করতে হবে, আর বা ওনাদেরও বয়স হয়েছে, তো চারদিকে দৌড়ি করা এতটা সম্ভব নয়। যাই হোক, তো অনেক বোঝানোর চেষ্টা হলো, বলল যে না, আমি ওই ডেটেই আমরা বিয়ে করবো, এবং বলল যে পরের সপ্তাহে তোমরা ওদের বাড়ি যাবে। প্রচুর চেষ্টা করা হয়, কিন্তু সেই সব চেষ্টাই ব্যর্থ গেল, এবং আলটিমেটলি ঠিক হলো যে ওই দিনেই বিয়ে হবে। এবার পরের সপ্তাহে ওরা উইকেন্ডে গেছে, এই সোহমের মা বাবাকে নিয়ে সোহম গেছে মেয়েটির বাড়িতে। এবার দেখুন, এই তাপসীদির বোনের ফ্যামিলি কিন্তু যথেষ্ট পয়সাওয়ালা একটা ফ্যামিলি, ভালো সম্ভ্রান্ত শিক্ষিত ফ্যামিলি। এবার যে মেয়েটার সাথে ওনাদের ছেলের বিয়ে হচ্ছে, সেই ছেলের বাড়িতে যখন গেছে তখন বুঝতে পারছে যে ফ্যামিলিটা মধ্যবিত্ত একটা ফ্যামিলি, এবং খুব বড়, মানে প্রচুর ফ্যামিলিতে প্রচুর মেম্বার রয়েছে। সেসবও ঠিক আছে, কিন্তু যেটা তাপসীদির বোনের একটু খারাপ লাগে, যে বুঝতে পারছে যে ওদের মধ্যবিত্ত পরিবার, সব কিছুই সীমিত, কিন্তু তারপরেও ওরা একটা মানে মিথ্যে একটা বড়লোকি ভাব দেখানো, একটা বড়লোকি চাল দেখানো, ইচ্ছে করে বড় বড় বাড়িয়ে কথা বলা, এগুলো যে বলছে সেটা কিন্তু তাপসীদির বোন এবং তার হাজবেন্ড দুজনেই বুঝতে পারে। এবং তার সাথে সাথে ওনারা এটাও বুঝতে পারে যে ফ্যামিলিটা কিন্তু খুব একটা ভালো ফ্যামিলি নয়। কারণ মানে পয়সা কড়ি তো ঠিক আছে, একটা তারতম্য থাকতেই পারে, সেটা ওদের কাছে কোনো ফ্যাক্টরই ছিল না। কিন্তু যেটা ওদের মনে হয় যে মেয়ের বাড়ির লোক ইচ্ছে করে নিজেদের যা আর্থিক সামর্থ্য তার থেকে বেশি দেখাতে চাইছে, তার থেকে বেশি বড় বড় কথা বলছে, কিছু কিছু এমন কথা বলে ফেলছে যেগুলো যে মিথ্যে সেটা খুব সহজে বোঝা যায়। যাই হোক, এবার দেখুন, শিক্ষিত ভদ্র মানুষেরা তো কোনো একটা জায়গায় গিয়ে তর্ক ঝগড়া করে না, তো ওনারা ওগুলো দেখে শুনে, যাই হোক, ছেলের মুখের দিকে চেয়ে কোনো আর কথা না বাড়িয়ে ওনারা বাড়ি চলে আসে। এবার বাড়ি চলে আসার পরে মানে সোহমের যে বাবা ছিলেন, তো তিনি ছেলেকে বলেন যে দেখ, এই কথাগুলো আজকে যে ওরা বলছিল, এই কথাগুলোর কিন্তু কোনো বেস নেই, আর এই কথাগুলো যে কিছু কিছু মিথ্যে কথা সেটাও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার অদ্ভুত বিষয় হচ্ছে, দেখুন, একটা ছেলে, সে ডাক্তার, উচ্চশিক্ষিত, সে সব জেনে বুঝেও যেন তার কাছে কোনো কিছুই তার চোখে পড়ছে না, কোনো দোষই তার মনে ধরছে না। সে বলছে না, সব ঠিক আছে, তুমি এভাবে ধরছো কেন, তুমি এভাবে ভাবছো কেন। মানে ওদের মানে মেয়ের এবং মেয়ের বাড়ির পক্ষের বিরুদ্ধে একটা শব্দ ছেলে শুনতে চাইছে না। যাই হোক, তো আত্মীয় স্বজনদের সব ফোনেই আগে বলা শুরু হলো, খুব তাড়াতাড়ি করে কার্ড প্রিন্ট করা, তারপরে ওখানে একটা ওদের জায়গা ছিল, তো সেটা খুব এক্সপেন্সিভ, তো একমাত্র 1 মাস মানে 30-40 দিন আগে খুব মানে একদম মন মতো জায়গাগুলো তার ভাড়া পাওয়া যায় না, তো ইচ্ছে করেই সেই জায়গাটাতেই ভাড়া করতে হলো, যেহেতু শুধুমাত্র ওই জায়গাটাই ফাঁকা ছিল। তো তাড়াহুড়ো করে সমস্ত মানে ওদের রিসেপশনে যতটা ভালো করা সম্ভব সমস্ত আয়োজন কিন্তু করা হয়। এবার তাপসীদি যখন, উনি যেটা ইমেলে লিখেছেন, যে উনি যখন শুনলেন যে ওনার বোনের ছেলের এরকম আর 35-36 দিন পরে বিয়ে ঠিক হয়েছে, উনিও কিন্তু খুব অবাক হয়ে যান। মানে ওই মেয়েটির সাথে যে ওনার মানে সোহমের বিয়ে হবে সেটা ওরা শুনেছিল, কিন্তু এত তাড়াতাড়ি হঠাৎ করে যে বিয়ে ঠিক হয়ে যাবে সেটা কিন্তু কেউই ভাবতে পারেনি, কারণ সবাই জানতো যে ওরা একটা সুন্দর করে অনুষ্ঠান করে একটা রিসেপশন করবে, বিয়ে হবে। তো সবার মনেই একটা প্রশ্ন জাগে যে হঠাৎ করে এত ডেট থাকতে, এত কিছু থাকতে, মল মাসের একটা কোথায় একটা কোনো অতিরিক্ত বিবাহের একটা ডেট আছে, সেইখানেই কেন বিয়ে হচ্ছে, তাও এত কম সময় হাতে নিয়ে, এটা সবাই প্রশ্ন করে। কিন্তু সত্যি কথা বলতে কি, সোহমের মা বাবা কাউকে কিন্তু সেভাবে কিছু বলতে পারেনি, বলে যে না ঠিক আছে, ছেলের এরপরে খুব বিজি শিডিউল শুরু হয়ে যাবে, ওর কাজের চাপ আরও বাড়বে, তো সেই জন্য আমরা বিয়ে দিয়ে দিচ্ছি। কিন্তু তাপসীদি জানতেন যে আসল ব্যাপারটা কী, কিন্তু সেটা তো আর সব আত্মীয় স্বজনকে বলা যায় না, তো স্বাভাবিকভাবেই ওনারা কিন্তু আর কাউকে এই বিষয়ে কিচ্ছু বলেন। ঠিক আছে, তো এইভাবে যখন সমস্ত কিছু ঠিক হচ্ছে, এবং একটা জিনিস তাপসীদির বোন খুব ভালো করে বুঝে গেছিলেন, যে আস্তে আস্তে ওনাদের যে ছেলে, সেই ছেলে কীরকম যেন একটু বদলে যাচ্ছে। এবার দেখুন, অনেকে বলতে পারেন যে ছেলের বিয়ে দেওয়ার সময় বা বিয়ের পরপরই বা আমার মনে একটা এরকম মনে হয় যে ছেলে বুঝি হাতছাড়া হয়ে যাচ্ছে, বা ছেলে বুঝি মানে বউয়ের হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু এক্ষেত্রে একদমই ছিল না, কারণ ওনার ছেলে কিন্তু ছোট থেকেই প্রচণ্ড বিচক্ষণ একটা ছেলে, সে সবসময় নিজের মতামতটাকে খুব স্পষ্টভাবে সবার সামনে রাখতো।
কিন্তু ছেলে মানে উনি যখন মানে ওনারা দুজনেই বুঝতে পারেন যে ওনাদের ছেলে সামনে কিছু একটা এমন ঘটনা ঘটছে বা এমন কিছু একটা কেউ বলছে যেটা অবশ্যই বলা উচিত না, এবং যেটা ও নিজেও যেগুলোর বিপক্ষে ছিল, বড় বড় কথা বলা, মানে ও খুবই ডাউন টু আর্থ একটা ছেলে ছিল। এত ভালো পড়াশুনো, এক চান্সে মেডিকেল পেয়েছে, পড়াশুনো করেছে, কিন্তু কারোর সাথে কখনো অহংকারপূর্ণ কথাবার্তা বলা বা বড় বড় কথা বলা সেগুলো ছেলে কোনো দিন পছন্দ করতো না। সবার সাথে খুব ভালো মানে হাসি মুখে মিশতো। কিন্তু সেই ছেলে হঠাৎ করেই এই মেডিকেলে ঢোকার 1-1.5 বছর 2 বছর পর থেকেই ওর ভিতরে আস্তে 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 ওর পার্সোনালিটির মধ্যে একটা চেঞ্জ শুরু হয়, এবং সেই চেঞ্জটা কিন্তু স্পেশালি শুরু হয় যখন থেকে এই মেয়েটির সাথে ওর একটা যোগাযোগ স্থাপন হয়। এবং এই জিনিসটা কিন্তু সোহমের মা এবং বাবা কেউই মেনে নিতে পারছিলেন না। আর স্পেশালি যখন ওই মেয়েটির বাড়িতে গিয়ে ওরা কথা বলে তখন ওরা বুঝতে পারে যে মেয়েটির ফ্যামিলি মেম্বার্সরা সবাই মানে আননেসেসারি খুব বানিয়ে বানিয়ে কথা বলে, বড় বড় কথা বলে, বড় বড় চাল দেখানোর চেষ্টা করে, যেগুলো একেবারেই মানে সোহম যে টাইপের ছেলে ছিল ঠিক তার বিপরীতে যাচ্ছে। কিন্তু ওরা এটা ভেবে অবাক হয়ে যায় যে সব কিছু ছেলের সামনে হচ্ছে, ছেলে সব শুনছে, সব বুঝছে, কিন্তু কেন ছেলে কোনো রিয়্যাক্ট করছে না, বা কেন ওর এটা মনে হচ্ছে না যে হ্যাঁ এটা ঠিক নয়। ইভেন আমি যদি বাকিদের কথা বাদও দিই, যেটা তাপসীদি লিখেছেন যে ওই মেয়েটির সাথে মানে সোহমের মায়ের বেশ কয়েকবার ইন্টারাকশন হয়েছে, এবং প্রত্যেকবারই মেয়েটি কিন্তু একটা অ্যাটিটিউড দেখানো বলতে যেরকম বোঝায়, একটু ডিসরেসপেক্টফুল মানে যে আর কি গেস্টারগুলো হয় সেরকম কিন্তু অনেক ব্যবহার করেছে, এবং সেটা কিন্তু সোহমের সামনেই করেছে। এবং এই জিনিসগুলো না উনি সত্যি খুব হার্ট, উনি খুব দুঃখ পেয়েছিলেন যে আমার একমাত্র ছেলে, আমাদের কোনো দাবি দেওয়া নেই, কোনো কিছু নেই, কিন্তু একটু ভালো মুখে কথা বলা, একটু রেসপেক্ট দেওয়া সেটুকুও কি আমরা পাবো না, এটা ওনার মনে হয়। যাই হোক, কিছুই বলার নেই, হলো। এবার আস্তে আস্তে বিয়ের দিনটা এগিয়ে এলো। এবার রিসেপশন তো মানে ছেলে বলেছে যে এরকম এরকম করতে হবে তোমাদেরকে, এই এই সব কিছু তার আর কি মন মতো করে হয়েছে। এবার রিসেপশন এত বড় করে হচ্ছে, ছেলের বিয়ে হবে, এবার বিয়েতে সবাই বরযাত্রী গেছে, তো গিয়ে দেখছে মেয়ের বাড়ির তরফ থেকে খুবই মানে ঠিকঠাক আয়োজন, মানে সাধারণ বলা যেতে পারে, তার মধ্যে কোনো অসাধারণ কোনো ব্যাপার নেই। এবার দেখুন, সবার বাজেট তো সমান হয় না, সেটা হতেই পারে, কিন্তু যেটা সবার খারাপ লাগে বিশেষত বরযাত্রীদের, যে তারা শুধুমাত্র তাদের জামাই মানে সোহমকে ছাড়া কারোর সাথে না সেভাবে কথা বলছে, না তারা কেউ কি ঠিকমতো খেলো কি না, ঠিকমতো জল পেলো কি না, মানে কোনো দিকেই তাদের কোনো হুঁশ নেই। এবং খুবই সাদামাটা আয়োজন করা হয়েছে, মানে যেরকম ওরা বড় বড় কথা বলেছে, যেরকম ওরা টাকা পয়সা আছে ওদের, যেরকম দেখিয়েছিল যে ভাবটা, যেটা যদিও সেটা সোহমের বাবা মা বুঝতে পেরেছিল যেটা দেখাচ্ছে ওরা তার অনেকটাই মেকি, বাট ওরা মানে যখন বরযাত্রীরা গেল তারাও কিন্তু এটা বুঝতে পারে যে শুধুমাত্র সোহমকে ছাড়া বরযাত্রীর কারোর মানে কারোকেই সেইভাবে একটা অ্যাটেনশন দিচ্ছে না, মানে দিচ্ছে না মানে একদমই দিচ্ছে না, এই রকম পরিস্থিতি। যাই হোক, তো সবাই খুবই বড় মনের মানুষ ছিল, তো তারা কেউ কোথাও কোনো অভিযোগ করেনি, এবং খুব ভালোভাবে বিয়েটা মিটে যায়। এবং তারপরে মেয়েকে নিয়ে সোহম মানে বউকে নিয়ে সোহম তার শ্বশুর মানে বাড়ি যেটা আর কি সেখানে চলে আসে। এবং এইখানে যেটা খুব অদ্ভুত রকমভাবে চোখে পড়ার মতো সেটা হচ্ছে যে সোহমের মা আর কি আশীর্বাদ করে ওর বাবা তো একটা বেশ ভালো বড় চওড়া নেকলেস দিয়েছিল, এবং মেয়ের বাড়ির লোক যেরকম তাদের প্রতিপত্তি, যেরকম তাদের আর কি সব কিছু বুঝিয়েছে যে তারা প্রচুর বড় লোক, তাদের প্রচুর টাকা পয়সা আছে, কিন্তু যখন বিয়ের দিন তারা যায় দেখে যে মেয়েকে কিন্তু খুব একটা যে সোনা গয়না দিয়েছে বা সোনা গয়না পড়েছে তা কিন্তু নয়। এবং ওদের তখন ওরা রিলেট করতে পারে না যে যেটা শুনেছিল মেয়ের বাড়ির লোক, দেখুন যদি কারোর অবস্থা থাকে বা যদি কেউ দিতে সক্ষম হয় তাহলে সে কিছু না আরও কিছু তো দেবে। যাই হোক, তো এগুলো দেখে, কিন্তু যেহেতু সোহমের বাড়ির লোক ভীষণ মডার্ন ছিল, খুবই মানে উঁচু চিন্তাভাবনা রাখতো, কিন্তু তারা কিন্তু এগুলো কোনোটাকেই খুব একটা পাত্তা দেন যে ঠিক আছে হতেই পারে, হয়তো মেয়ে পড়তে চায় না, ঠিক আছে। কিন্তু সবাই চমকে তখন গেল যখন যেদিন আর কি বৌভাতের মানে আগের দিন যখন বউ নিয়ে সোহম বাড়িতে ঢুকলো, তো সবাই আশীর্বাদ করে মুখ দেখে সোনার গয়না দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে এরকম। তো যখন এরকম হয় না যে অনেক বয়স্ক কোনো আত্মীয়া হয়তো সে হয়তো একটা সোনার চেন দিয়েছে,
তো বলছে যে দেখো, খুলে দেখো মা, তোমার কি পছন্দ হয়েছে? সেই মেয়েটি, যে নিজে বিয়েতে সেরকম কিছুই সোনার গয়না পরেনি, সে তখন ওই বয়স্ক আত্মীয়র থেকে যখন সোনার হারটা নেয়, তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তোমার ভালো লেগেছে মা, খুব মিষ্টি করে তাকে জিজ্ঞেস করা হয়, এবং সে উত্তরে বলে যে খুবই পাতলা চেনটা, ঠিক আছে চলে যাবে। একজন নতুন বউ তাকে আশীর্বাদ করে একজন আত্মীয় এরকম একটা সোনার চেন দেয়, এবং সে তখন উত্তর যখন এইরকম কোনো একটা কথা বলে, তাহলে বুঝতেই পারছেন যে সবার মনে সেই ব্যাপারটার কীরকম একটা রিয়াকশান হতে পারে। ভাবুন কীরকম মন মানসিকতা হলে কেউ এরকম কথা বলতে পারে। যাই হোক, তো এবারে আসি আমি তাপসীদির কথায়। তো তাপসীদিও সেদিনকে বউ নিয়ে সোহম ঢুকেছে তোর বউকে আশীর্বাদ করবে বলে, তো উনি একটা সোনার ঝুমকো দুল কিনেছিলেন, খুবই সুন্দর এবং যথেষ্ট বড় সেই ঝুমকোটা। তো আশীর্বাদ করে যখন এই ঝুমকোটা দিয়েছে, তো খুলেই দিয়েছে, ওটা আর কি বন্ধ অবস্থায় দেয়নি, খুলেই দিয়েছে। তো যখন মেয়েটিকে দেয়, মেয়েটি মানে বসেছিল, মাটিতে বসেছিল, তো কোনো রকমে একটু প্রণাম করে, এবং প্রণাম করে মানে খুব হাসি মুখে মেয়েটি নাকি ওই তাপসীদিকে বলেছিল যে আপনি যেরকম কানের দুল আমাকে দিলেন না, আমরা এরকম আমাদের বাড়ির কাজের লোককে দিই। একদম এই কথাটা কিন্তু কোট আনকোট বলেছিল। এবং এটা শুনে তাপসীদির নাকি এতটাই খারাপ লেগেছিল যে উনি ওখান থেকে মানে মুহূর্তের মধ্যে ওখান থেকে চলে যান, এবং পাশের ঘরে গিয়ে উনি রীতিমতো নাকি কাঁদছিলেন। যেটা তাপসীদি খুব দুঃখ করে ইমেলে লিখেছেন যে এটা ওনার খুব খারাপ লেগেছিল। এবং সত্যি কথা বলতে কি, দুলটা যথেষ্ট ভালো এবং বড়সড় ছিল। আর যে মেয়ের মানে বাড়ি থেকে নাকি কাজের লোকের বিয়েতে নাকি এরকম দুল দেয়া হয়, তারা কিন্তু যখন প্রণামী পাঠিয়েছে বা তারা যখন মেয়েকে গয়না দিয়েছে বা শাড়ি দিয়েছে, সেটার কোনোটার মধ্যে কিন্তু এরকম কোনো আভিজাত্যের কোনো ছোঁয়াই নেই। খুবই সাধারণ এবং বলা যেতে পারে অতি মধ্য থেকে নিম্ন থেকে মধ্যমানের শাড়ি কিন্তু ওরা প্রণামী হিসেবে দিয়েছিল। কিন্তু সেই কথা নিয়ে কেউ মেয়েটিকে একটা কথা পর্যন্ত বলেনি, মেয়েটিকে বা মেয়েটির বাড়ির লোককে কেউ কিছু বলেনি। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে, যে সোহম, যে ছেলেটি ছোট থেকে বড় হয়েছে একটা আদর্শ নিয়ে, বাড়ির একটা ভালো ভালো পরিবেশ, কালচার, শিক্ষা, সে এগুলো যখন শুনছে যে তার বউ বলছে, সে কিন্তু নির্বাক হয়ে আছে, সে একটা কথা উচ্চারণ করছে না। এই জিনিসটা কিন্তু সোহমের মা, বাবা, মাসি, পিসি, যারা অত্যন্ত বিশেষত নিকট আত্মীয় ছিল, তাদের প্রত্যেকে কিন্তু খুব দুঃখ দিয়েছিল যে ছেলে এতটা কি করে পরিবর্তন হয়ে গেল, যে চোখের সামনে এরকম দেখে সামনে বসে বলছে, অথচ ছেলে কিন্তু কোনো প্রতিবাদ করছে না। আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন এই বিষয়টা কতটা করুণ হতে পারে একটা পরিবারের কাছে। যাই হোক, তো ওই আশীর্বাদ পর্ব মিটল। এবার যেদিন বউ ভাত, তো সেদিনকে কি হলো, সেদিন আবার একটা কাণ্ড। সেটা হচ্ছে যে বউ ভাতে যতজন আর কি কন্যাযাত্রী বলেছিল আগে থেকে আসবে, তার থেকে প্রায় দ্বিগুণ সংখ্যক কন্যাযাত্রী কিন্তু চলে আসে। এবার যেহেতু সোহমের বাড়ি থেকে খুব বড় করে একটা অনুষ্ঠান করেছিল, তো খাওয়া দাওয়ার ক্ষেত্রে সেভাবে সমস্যা হয়নি, কিন্তু সবাই ভাবছিল যে এটা কি করে হলো, মানে 2-5 জন 10 জন হলো এদিক ওদিক ঠিক আছে, সেটা তাও হয়ে যায়। কিন্তু ওদেরকে বারবার যখন জিজ্ঞেস করা হয়েছিল বিয়ের আগে যে আপনারা যতজন খুশি বলতে পারেন, আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু তারা কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক লোকের কথাই বলেছিল। যাই হোক, তো সেটাতেও সবার একটু অবাক লাগে, কিন্তু তারা খুবই খুশি হয় যে এতজন লোককে নিয়ে এসেছে, এবং ওদের খাওয়া দাওয়া, আদর আপ্যায়নে কিন্তু কন্যাযাত্রীর কোনো ক্ষেত্রে কোনো রকম কোনো ত্রুটি হয়নি। এইভাবে তো বৌভাত পর্ব মিটে গেল। এবার বিয়ের আমি 2 দিন পরের কথা বলি। তো এই বিয়ের পর থেকে মানে ওনাদের ঠিক যেটা ছিল তাপসীদির বোনের বাড়িতে দোতলা বাড়ি, ঠিক আছে? তো দোতলা বাড়ির নিচে হচ্ছে 3টে বেডরুম, আর উপরে হচ্ছে, যেহেতু একটু বড় বড় রুমগুলো করা হয়েছিল, তো 2টো বেডরুম। এবার একটা বেডরুমে তো তাপসীদি আর ওনার হাজবেন্ড থাকতেন, এবং বাকি বেডরুমে জিনিসপত্র থাকতো। কোনো একটা রুমে ঠাকুর রেখেছিলেন, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি ওরা দুটো তলায় মিলিয়ে মিশিয়ে থাকতো। আর উপরে যে সব থেকে বড় যে বেডরুমটা ছিল, সেটা সোহমের জন্যই সুন্দর করে ডেকোরেশন করে সুন্দর ইন্টেরিয়ার ছিল, তো সেটা ওদের জন্য বরাদ্দ ছিল। এবার বিয়ের ঠিক 1 সপ্তাহ পরে যেটা হলো, সেটা হচ্ছে হঠাৎ করে একদিন ছেলের বউ অর্থাৎ সোহমের বউ, সে কী করে, তার শ্বশুর শাশুড়ির ঘরে, মানে উপরের যে আর একটা দোতলায় যে ঘর ছিল,
সেখানে ওদের কিছু জিনিসপত্র ছিল, তো সেগুলোকে হঠাৎ করেই নামিয়ে দেয়, নামিয়ে বলে যে ওপরটা মানে ওপরে যে দুটো বেডরুম রয়েছে বড় বড়, তো সে দুটো ওরাই ইউজ করবে। যদিও তাপসীদির বোন বা ওনার হাজবেন্ড, ওনাদের একটু বয়স হয়েছে, তো ওনারা খুব একটা উপরে যেতেন না, কিন্তু মাঝে মধ্যে যেত, ওই ঘরে ওনাদের কিছু জিনিসপত্র ছিল, তো কখনো কখনো যেতেন। তো হঠাৎ করেই বলল যে তোমাদের তো ওই ঘরে কোনো কাজ নেই, তো তোমাদের কয়েকটা জিনিস ছিল আমি নামিয়ে দিলাম। এবং নামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে যেটা করে সেটা হচ্ছে যে ওই দুটো ঘরেই ওরা যখন মানে থাকতো না, বা মেয়েটি যখন একাও ঘরে থাকতো, ও কী করতো, তালা দিয়ে রাখতো, মানে দোতলাটা পুরো তালা দিয়ে রেখে দিত, মানে ওখানে শ্বশুর শাশুড়িকে ঢুকতেই দেবে না। তো কোনোখানে কোনো কিছু বলা নেই কওয়া নেই। আর ওদের যে বেডরুমটা ছিল সোহম আর ওর বউয়ের, সেটা যথেষ্ট বড়। সেই ঘরের মধ্যে শুধু বেড রয়েছে, আলমারি রয়েছে তা নয়, সেখানে একটা সুন্দর কাউচও রয়েছে। ফলে মানে ঘরে জায়গার অভাব নেই, আর পুরো দোতলা বাড়িটাই ওরা ইউজ করে। কিন্তু সেই জায়গা থেকে হঠাৎ করে কেন যে মানে ছেলের বউ শ্বশুর শাশুড়ির জিনিসগুলো কয়েকটা যে কটা জিনিস ছিল পাশের ঘরে সেখান থেকে নামিয়ে দিল এবং তালা দিয়ে দিল, সেটা কিন্তু ওরা কেউ বুঝতে পারলো না। যাই হোক, তো ছেলের বউকে আর কিছু বলেনি। তো সোহম যখন ঘরে ঢুকেছে, তো ওকে বলেছে যে জিনিসগুলো তোর বউ নামিয়ে দিয়েছে, তোরা কি ওই ঘরে কিছু কিনে কি রাখবি, হয়তো ভেবেছে যে কিছু নতুন কোনো হয়তো ফার্নিচার কিনবে ওদের হয়তো পছন্দের। তো সোহম বলছে না, ওরকম তো কিছু কেনার কোনো আমাদের প্ল্যান নেই, আর কিনবো কেন, সবই তো আছে। তোর মা বলছে তাহলে তোর বউ নামিয়ে দিল কেন, আমাদের জিনিসগুলো নামিয়ে তালা দিয়ে দিল। তো তখন না সোহম বলছে যে ঠিক আছে, আমি উপরে যাই, গিয়ে ওর সাথে কথা বলে দেখছি। খুব অদ্ভুতভাবে ছেলে যখন 1 ঘন্টা পরে ওপর থেকে নিচে নামলো, সে তখন পুরো ভোলচেজ। সে তখন বলছে যে হ্যাঁ ঠিকই তো আছে, তোমাদের এখন বয়স হয়েছে, তোমরা তো আর ওপর নিচ করতেও পারবে না, তো সেই জন্য ও ভালোর জন্যই তোমাদের জিনিসগুলোকে নামিয়ে দিয়েছে। এবার দেখুন, নামিয়ে দিয়েছে সেটা এক জিনিস, কিন্তু এই নামাতে তোকে কেউ বলেনি, আর কেউ মানে সোহমের মা বা বাবা কেউই বলেনি যে তাদের ওপরে যাতায়াত করতে অসুবিধে, তাই জন্য তাদের জিনিসগুলোকে নামিয়ে দেওয়া হোক, এরকম কোনো দাবি কিন্তু ওনারা করেননি। কিন্তু তা সত্ত্বেও কাউকে কিছু না বলে কেন যে ওর বউ নামিয়ে দিল, সেই বিষয়টায় যতটা ফোকাস করা উচিত ছিল, সোহমের কাছে ব্যাপারটা খুবই কুল হয়ে গেল। মানে ঠিক আছে, যা করেছো ভালো করেছে, তোমাদের ভালোর জন্যই করেছে, দ্যাটস ইট। এবং আবারও সোহমের মা বাবার খুব অবাক লাগলো এবং একটু খারাপও লাগলো যে ওনাদের বাড়িতে সবে 1 সপ্তাহ হয়েছে তার ছেলের বউ এসেছে, সে কোনো আলোচনা না করে, জিজ্ঞেস না করে কি করে এই কাজটা করতে পারে। কিন্তু দেখলো যে ছেলে একদমই পুরো বায়াসড, তো এইখানে যদি ওনারা কিছু বলতে যায় নতুন বউ অশান্তি হবে, তো ওনারা কিছু বললেন, চুপচাপ বিষয়টাকে মেনে নিলেন। এই বিষয়টা যাওয়ার কিছুদিন পরে একটা ঘটনা ঘটে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সোহমের যে বউ ছিল সে একটা জায়গায় চাকরি করতো। যাই হোক, তো সে মানে 10টা সাড়ে 10টা নাগাদ অফিসে বেরোতো, আর বাড়ি আসতো ওই 4:30 5টা নাগাদ চলে আসতো। যাই হোক, তো এই যে যতটুকু সময় অফিসে থাকতো সেই সময়টা তো ঠিক আছে বাড়ির বাইরে, কিন্তু অফিস থেকে ফিরেও ওই মেয়েটির কিন্তু মানে সোহমের বউ ওর শ্বশুর শাশুড়ির সাথে কিন্তু কোনো কথা বলতো না। মানে নিজের প্রয়োজন ছাড়া কোনো একটা মানে দুটো কথা, বা কেমন আছো, কি করলে সারাদিন, এরকম কোনো কথা কিন্তু জিজ্ঞেস, কোনো কমিউনিকেশনই করতো না। যাই হোক, তো ব্যাপারটা গেল। এবং তারপরে যেটা হঠাৎ করে ওরা শুনলো যে ওর বউ মানে সোহমের বউ একটা অন্য কোম্পানিতে চাকরি পেয়েছে, এবং সেই কোম্পানিতে যে ও চাকরি পেয়েছে, তো সেটা ওয়ার্ক ফ্রম হোম, তো মানে আর ওকে আর অফিস যেতে হবে না। এবার সোহমের বিয়ের মানে বেশ কয়েক বছর আগে থেকেই কিন্তু ওদের বাড়িতে দুটো কাজের লোক কাজ করতো। একজন ওই মানে ঘর ঝাড়পোছ করা, পরিষ্কার করা, আর একজন যে ছিল তিনি রান্না করতেন। এবার রান্না যিনি করতেন, তিনি সবসময় যে রান্না করতেন, সব রান্না করতেন তা নয়, তিনি হয়তো দুটো পদ রান্না করতেন, আর বাকি হয়তো সবজি কেটে দিয়ে একটু মশলাটা তৈরি করে দিয়ে উনি চলে যেতেন, বাকি রান্নাটুকু হয়তো সোহমের মা করে নিতেন। এবার সোহমের মানে বউ যখন থেকে বাড়িতে আসে, মানে ওকে কিন্তু কোনো কাজের কথা কেউ কোনোদিন বলেনি, বলার সময়ও নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সোহমের মা নিজে আগে যেভাবে কাজ করতেন, মানে যে যে কাজগুলো উনি সংসারে করতেন সেগুলোই উনি কন্টিনিউ করেছিলেন। ফলে ছেলের বউকে কোনো কাজে হেল্প করতে বলা বা তাকে কোনো কাজে ইনভলভ করা, সেটা উনি করতেন না। সত্যি কথা বলতে কি, মানে মেয়েটি মানে সোহমের মায়ের সাথে বা বাবার সাথে সেভাবে নিজের মতো করে কোনোদিন কথাই বলেনি, তো তাকে আর কি বলবে। তো ওর মতো দোতলায় চলে যেত,
আর যেহেতু ওরকমভাবে তালা দিয়ে রেখে চলে যেত, ফলে ওনাদেরও একটু খারাপ লাগতো, ওনারাও একটু মানে বুঝে শুনে কথা বলতেন। আর মেয়েটি তো নিজের প্রয়োজন ছাড়া কোনো কথা বলতো না। এবার জবে থেকে ওয়ার্ক ফ্রম হোম মেয়েটি শুরু হলো, সোহম তো সকালবেলা বেরিয়ে যেত, ও যে হাসপাতালের সাথে যুক্ত ছিল সেখানে যেত, তারপর ওকে ক্লিনিকে যেতে হতো, তো ওর আস্তে আস্তে মোটামুটি দেরিই হতো। এবার ওই যে কাজের রান্নার যে মাসি ছিল, তো রান্নার কি রান্না হবে, কি বাজার হবে, সেই বাজারটা করা সব কিছু কিন্তু সোহমের মা বাবা করতেন। এবার জবে থেকে বউ বাড়ি থেকেই কাজ করা শুরু করলো, সে কি করতো, ব্রেকফাস্ট খাওয়ার সময় নিচে নামতো, ব্রেকফাস্টটা নিয়ে সে আবার উপরে চলে যেত, উপরে গিয়ে নিজের মতো করে খেত। এবং এরপরে একদিন হঠাৎ দেখে সোহমের মা যে যিনি রান্না করছেন তিনি অনেক কিছু নিয়ে রান্না করছেন। তো সোহমের মা বলছে যে তুমি এইগুলো কেন রান্না করছো, এইগুলো তো করার দরকার নেই। তো তখন বলছে না না, আপনাদের দুজনের মানে সোহমের মা বাবার জন্য আলাদা রান্না হচ্ছে, আর সোহমের বউ আর ওর রাতে ওর বর খাবে, তো তাদের জন্য আলাদা রান্না হচ্ছে। তো স্বাভাবিকভাবেই তাপসীদির বোন সৌমের আর কি মা, তিনি খুব অবাক হয়ে গেছেন। উনি বলছেন যে তোমাকে এভাবে করতে কে বললো? তখন বলছে তোমার বৌমা বলেছে। তো ওনার একটু খারাপ লেগেছে, তো উনি সঙ্গে সঙ্গে ডেকেছে ছেলের বউকে। তো তাকে বহুক্ষণ ডাকার পরে সে একবার সাড়া দেয়, এবং সাড়া দিয়ে তাকে যখন বলা হয় যে তুমি নিচে আসো, তো সে খুব বিরক্ত নিয়ে রেগে মেগে সে নিচে আসে, এবং এসে যখন বলে যে কি হয়েছে, মানে খুব খারাপভাবে একটা রুড বিহেভ করে বলে যে কি হয়েছে বা ডাকাডাকির কি আছে, আমি তো কাজ করছিলাম। তো বলছে যে তুমি কি ওনাকে বলেছো যে এইভাবে আলাদা আলাদা রান্না করতে? বলছে হ্যাঁ আমি বলেছি। তো তখন সৌমের মা স্বাভাবিকভাবেই বলেছেন যে তুমি যে ওনাকে কথাটা বললে, তুমি তো একবার আমার সাথে আলোচনা করলে না, তুমি কি এটা ঠিক করলে? তোমার তো একবার আমাকে বলা উচিত ছিল, বাজার কি হবে রান্না কি হবে সেগুলো আমরা ঠিক করি, তোমার যদি কিছু খেতে ইচ্ছে করে তুমি সেটা বলতেই পারো, সেটার মধ্যে কোনো অসুবিধে নেই। কিন্তু তুমি হঠাৎ করে মাসিকে হঠাৎ করে কেন বলবে, যে কেন বলতে গেলে যে তুমি এই জিনিসটা খেতে চাও, বা আলাদা আলাদা রান্না করতে, বা আলাদা রান্না তো আমাদের হয় না, আমাদের যা রান্না হয় সেটাই সবাই মিলে ভাগাভাগি ভাগ ভাগ করে খাওয়া হয়। আর তুমি তো একদিন এভাবেই থাকলে খেলে, তোমার কি খুব অসুবিধে হয়েছে? তোমার যদি কোথাও কোনো খাবার দাবার নিয়ে বা এক্সট্রা যদি তোমার কিছু খেতে ইচ্ছে করে তুমি বলতেই পারো। তো এত সুন্দর করে ভালো করে বলার পরে ওই মেয়েটির তরফ থেকে, মানে সোহমের বউয়ের তরফ থেকে যে রিপারকেশনটা এসেছিল সেটা কিন্তু ভীষণ রকমভাবেই হতাশাজনক। সে তখন কথাটাকে পুরো ঘুরিয়ে বলে যে আপনি কি ভাবছেন, আমি কি খেতে পারি না, আমি আমার বাড়ি থেকে খাবার দাবার হতো না? তো এরপরে সে বড় বড় কথা আবার বলতে থাকে যে আমাদের বাড়িতে এই হতো ওই হতো, 3 রকমের 4 রকমের মাছ হতো, মানে ওই সেই বানিয়ে বানিয়ে বড় বড় কথা বলা। এবং সে তখন বলে দেয় যে না, এবার থেকে আপনাদের রান্না আলাদা হবে, আমাদের জন্য রান্না আলাদা হবে। এবং মেয়েটিকে যখন সোহমের বাবাও ভালো করে বোঝানোর চেষ্টা করে যে তোমার যদি কিছু এক্সট্রা খেতে ইচ্ছে হয় তুমি খাও, তাতে কোনো অসুবিধা, তুমি বলবে আমি নিয়ে আসবো বাজার থেকে, সোহম তো বাজারে যায় না, আমি যাই। তো বললো যে না, আমি যেটা খেতে চাইবো সেটা আমি মাসিকে আগের দিনই বলে রাখবো যে পরের দিন আমি কি খাবো, তো মাসি আপনাদেরকে বলে দেবে, আপনি সেরকম বাজার করবেন, কিন্তু রান্না দুটো আলাদা আলাদা হবে, যদি একই রান্না হয় তাহলে কিন্তু আমি খাবো না, একদম পরিষ্কার মেয়েটি বলে। এবং তারপরেও যখন সোহমের মা বাবা খুব আদর করে ভালোবেসে মেয়েটিকে বোঝানোর চেষ্টা করে, সে কিন্তু একদম সেই দিয়ে উপরে উঠে চলে যায়। তো বুঝতেই পারছেন ব্যাপারটা কতখানি হতাশাজনক, কতখানি খারাপ। এবং এই জিনিসটা কিন্তু সোহমের বাবা মায়ের ভীষণ ভীষণ খারাপ লাগে। এবার সোহম যখন বাড়িতে ফেরে তখন ওকে ওর বাবা মা এই বিষয়ে একটু মনে দুঃখ কষ্ট নিয়েই জানায় যে এরকম ডিসিশন তোরা যে নিলি সেটা কেন নিলি, কী জন্য নিলি, সেটা নিয়ে তো তোরা আমাদের সাথে কথা বলতে পারতিস, হঠাৎ করে এরকমভাবে মাসিকে বলে দেওয়া যে আলাদা আলাদা রান্না হবে। এবং তোর বউকে যখন আজকে আমরা এভাবে বোঝাতে গেলাম তখন সে এরকম কথা বলে এবং খুবই খারাপভাবে রিয়্যাক্ট করে। তো এই কথাটা যখন সোহম শোনে, তোর বাবা মা মানে ও তো একতলার ঘর দিয়েই তো ভিতরে ঢুকে দোতলায় যেত, তো ঠিক এই কথাগুলো যখন বলছে তো সেই সময় উপরের ঘর থেকে মানে ওর বউ বাইরে বেরিয়ে এসে, মানে দরজার বাইরে বেরিয়ে এসে দেখছে। এবার সেই সময় সোহমের মা যেটুকু খেয়াল করে যে কোথাও একটা ছেলের একটু অবাক লাগলো, একটু খারাপ লাগছে, যে বাড়িতে ভাবে একই বাড়িতে থাকা হয়, আলাদা আলাদা খাবার হচ্ছে, এটার কোনো দরকার নেই। তো সোহম ইভেন এই কথাটা বলেও যে হ্যাঁ সত্যিই তো, ওর যদি কিছু খাওয়ার ইচ্ছা হয় ও আলাদা করে ওর জন্য হয়তো রান্না হবে, কিন্তু আলাদা আলাদা রান্না করলে তো সময়ও বেশি লাগবে। তো হঠাৎ করে এই কথাটা যখন ও বলে, উপর থেকে কিন্তু সোহমের বউ সেটা লক্ষ্য করে এবং সঙ্গে সঙ্গে সোহমকে উপর থেকে বলে যে তুমি উপরে এসো।
এবং অদ্ভুতভাবে সোহমকে যেই মুহূর্তে ওর বউ ডেকে নেয়, ও কিন্তু সুরসুর করে সিঁড়ি দিয়ে উপরে উঠে ও ঘরে চলে যায়। এবং এই বিষয়টা মানে সেই সময়টা, সেই সিচুয়েশনটায় সোহমের মা বাবা বুঝতে পারছে যে তার ছেলেরও হয়তো কোথাও খারাপ লাগলো, তার ছেলেও হয়তো কোথাও চাইছে না যে ব্যাপারটা হোক, কিন্তু এটুকু ওরা জানতো যে ওই যে উপরে যে ডেকে নিল ওর বউ, ঠিক এরপরে যখন নিচে আসবে তখনও সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে এবং ও বলবে যে ওর বউ যেটা করেছে ঠিক করেছে। ঠিক তাই হলো। কিছুক্ষণ পরে যখন সোহম নিচে নামলো, ও এসে ওর বাবা মাকে বোঝালো যে দেখো, যেটা ও বলেছে সেটা হয়তো তোমাদের শুনতে এরকম লাগছে, কিন্তু ব্যাপারটা খারাপ নয়, ব্যাপারটা ভালোই। তোমাদের রান্না আলাদা হবে, তোমাদের বয়স হয়েছে, তোমাদের রান্না একটুখানি কম তেল ঝাল মশলায়, আর আমরা অনেক সময় অনেক খাবার, যেহেতু সোহম নিজে ডাক্তার ছিল, ওর বউও যথেষ্ট মেনটেন করতো, বলছে যে আমরা অনেক সময় স্যুপ টুপ খাবো, তো তোমাদের হয়তো সেই খাবারগুলো ভালো লাগবে না, তো কি দরকার আছে, আলাদা আলাদা রান্না হলে অসুবিধে কিছু নেই। এবং এই কথাটা যে সোহম বলতে পারে, বা ও যে ওর বউয়ের কথাটাকে সম্পূর্ণ রকমভাবে সমর্থন করবে, সেটা কিন্তু সোহমের মা এবং বাবা দুজনেই জানতো। তাই জন্য ওরা আর কোনো কথা বাড়ালো না, কিন্তু ওনাদের মনে মনে ভীষণ ভীষণ খারাপ লাগলো। এইভাবে আস্তে আস্তে সংসার চলতে লাগলো, এবং যত দিন যেতে লাগলো, সোহমের মা এবং বাবা কিন্তু নিজেরই বাড়ির মধ্যে কেমন একটা কোণঠাসা হয়ে থাকতেন। নিজে ছেলের সাথে কথা বলতে পারতেন না সেভাবে, ছেলের সাথে যদি বা কথা বলতেন ওই সারাদিনে হয়তো 4-5 মিনিট, তার বেশি নয়। এবং যখনই ছেলের সাথে কথা বলতেন, উপর থেকে কিন্তু ছেলের বউ দাঁড়িয়ে থাকতো, কি কথা বলছে, কেন বলছে, কি জন্য বলছে, কি বিষয় নিয়ে বলছে, সমস্তটা কিন্তু ওর বউ শুনতো। এবং আস্তে আস্তে ওরা নিজেদের ঘরের মধ্যেই কেমন একটা একা হয়ে পড়লো। এভাবে মোটামুটি ওনারা নিজেদের মতো করে মানে নিজেদেরকে গুছিয়ে নিলেন যে ঠিক আছে, এটাই হয়তো নতুন লাইফ, এভাবেই হতে পারে আমাদের নিজের মতো করে থাকতে হবে। তো ওনারা আর উপরে যেতেনও না, আর ছেলের বউয়ের কোনো বিষয়ের মধ্যে মানে কখন কেন বেরোচ্ছে বাড়ি থেকে, কোথায় যাচ্ছে, কোথায় ঘুরবে, কোথায় ফিরবে, ওনারা কোনো বিষয়ে কোনো মাথা ঘামাতেন না। এভাবে কিছুদিন চললো। তো এবার যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে, হঠাৎই একদিন ওরা শুনতে পাচ্ছে, মানে সোহমের বাবা মা শুনতে পাচ্ছে যে সোহম একটা মানে সোহম আর কি যেখানে যে হসপিটালের সাথে ও যুক্ত ছিল সেটা ছাড়াও ও 2টো জায়গায় চেম্বার করতো। তো সেই 2টো চেম্বার নাকি ও বন্ধ করে বেশ অনেকটা দূরে একটা চেম্বার করতে যাবে। তো যখন এই কথাটা কানে এসেছে, তো সোহম যখন নিচে এসেছে, তো তখন সোহমকে জিজ্ঞেস করেছে ওর বাবা যে তুই চেম্বার 2টো বন্ধ করে অত দূরে যাচ্ছিস কেন। তো সোহম তখন বলে একটা কাজ করতে করতে যে মানে ও যে নতুন যে চেম্বারটায় জয়েন করছে সেইটা হচ্ছে ওর বউয়ের পরিচিত একজন সিনিয়র ডাক্তার রয়েছে, তো তিনি ওই মানে সেন্টারটাকে পরিচালনা করেন, সেই ক্লিনিকটাকে। তো সেইখানে ও মানে সোহম গিয়ে সেখানে চেম্বার করবে, আর এখানে যে 2টো চেম্বার করে সেই চেম্বার 2টো পুরোপুরি বন্ধ করবে না, কিন্তু ওই মোটামুটি আর কি কমিয়ে দেবে। তো হঠাৎ করেই মানে বড় একটা ডিসিশন নিয়েছে যে এত দূরে যাবে চেম্বার করতে, যাতায়াতেও একটা সময় যাবে। তোর বাবা মা বললো যে তুই তো এখানে ভালোই ছিলি, আর এখান থেকে তোর যা আর্নিং হচ্ছে সেটাও তোর ভালোই ঠিকঠাকই হচ্ছিল, অত দূর যাওয়ার কি দরকার। তো তখন বুঝতে পারলো যে ছেলে নিজের কেরিয়ারে নিজের ডিসিশন নিয়েছে, ও কারোর কথা শুনবেও না, এবং ও কারোর কথা যে ওকে শুনতে হবে সেটাও প্রয়োজনও বোধ করছে না। তো ওর বাবা মা চুপ করে যায়, আর কিছু বলে না। এবং আস্তে আস্তে যখন 8-9 মাস কেটে গেল ছেলের বউয়ের সাথে বিয়ের, দেখছে যে ছেলে কীরকম যেন মানে অন্যরকম হয়ে যাচ্ছে। মানে ছেলে যখন কাজ করছে, রুগী দেখছে, সেটা একরকম, কিন্তু সেই কাজের বাইরে সে বাড়িতে সেরকম কোনো কথা বলে না। কোনো একটা কিছু যদি ছেলেকে জিজ্ঞেস করা হয় যে এটা নিবি না এটা নিবি, মানে কোনো একটা জিনিসের মধ্যে চয়েস করতে বলা হয়, ছেলে নিজের কোনো মতামত দেয় না, বউ যেটা বলবে সেটাই সেভাবে করবে। ইভেন ও যেন কোথাও একটু মানে চুপচাপ হয়ে যায়, মানে শুধুমাত্র ওকে কেউ অর্ডার করবে এবং সেই অর্ডার ওয়াইজ ও কাজ করবে, দ্যাটস ইট। ওর নিজস্ব মতামত, নিজস্ব ভালো লাগা, নিজস্ব ঘোরাফেরা সব কিছুর মধ্যেই কেন জানি না ওর বাবা মা বুঝতে পারে যে কোথাও একটা ওর খুব খামতি চলে এসেছে, যে হলেই হলো, খেলেই হলো, গেলেই হলো, ড্রেস পরলেই হলো, এরকম। মানে ছেলের যে নিজস্ব একটা মতামত থাকবে, নিজের মতো করে নিজের আনন্দে নিজের বাঁচা যেটাকে বলে, সেরকম কিছু নেই। কোনোদিনও হয়তো যেটা তাপসী লিখেছে যে ওনার বোন লক্ষ্য করেছে যে কখনো হয়তো ওনার ছেলে বউ এসে বললো যে কালকে আমরা সকাল সকাল কিন্তু বেরিয়ে যাব, ওরা একটা জায়গায় যাবে, মানে ছেলে বললো আচ্ছা ঠিক আছে, কখন বেরোতে হবে বলো, আমি সেই বুঝে রেডি হয়ে থাকবো। মানে এইটুকুই। সে কোথায় বেরোচ্ছে, আমরা কোথায় যাব, কোথায় ঘুরবো,
কোনো কিছু জিজ্ঞেস করতো না, মানে ছেলে শুধুমাত্র তার বউ যেটা বলবে সেটাকে শুধু পারফর্ম করবে সেই ওয়াইজ, দ্যাটস ইট। মানে এগুলো যখন সোহমের মা বাবা দেখতেন, বুঝতে পারতেন, ওনাদের না ভীষণ মনটা খারাপ লাগতো। আর যে ছেলে এত বিচক্ষণ ছিল, যে ছেলে বই পড়তে, গল্পের বই পড়তে, কমিক্স পড়তে ভীষণ ভালোবাসতো, মানে ছোটোবেলায় বলে না, ও বড়োবেলায় ইভেন বিয়ের আগ অব্দিও কিন্তু যতটুকু বাড়িতে সময় পেত, ওর একটা কাছের লাইব্রেরিতে, সেখানে ওর লাইব্রেরি কার্ড ছিল। সোহমের মা বাবাও বই পড়তে ভালোবাসতো, বই নিয়ে আলোচনা প্রচুর ঘরে হতো, যে একটা নতুন বই পড়লাম, তুমি এই বইটা পড়ো, দেখবে খুব ভালো লাগবে। মানে বাবা মায়ের সাথে ছেলের একটা অন্য রকমের সম্পর্ক ছিল। একটা ভালো বই পড়লে সেটা নিয়ে আলোচনা করা, বইটা হয়তো তিনজনেরই পড়া হয়ে গেছে বা তিনজনে মিলে সেই বইটা নিয়ে আলোচনা করছে, এরকম একটা খুব স্বতঃস্ফূর্ততা যেরকম একটা সম্পর্কে থাকে, একটা পরিবারে থাকে, সেই জিনিসটা যেন কোথায় হারিয়ে গেল ওই 9 মাসের মধ্যে। যাই হোক, তো তখন তাপসীদির কাছে এসে ওনার বোন খুব দুঃখ করতেন যে ছেলেকে বিয়ে দিলাম, এত শিক্ষিত ছেলে, এত কিছু, মানে বউ ভাতেও মনের মতো করে, মানে বড় করে করার ইচ্ছে ছিল, আরও বড় করে, আরও ভালো করে, আরও লোকজনকে বলার ইচ্ছে ছিল, অনেক আত্মীয় স্বজন এত শর্ট টাইমে বলে, নোটিস বলে অনেকে আসতেও পারেনি। তো এইসব নিয়ে একটা ওনার দুঃখ ছিলই, কিন্তু যাই হোক ভালোভাবে তাও রিসেপশনটা ওনারা বড় করেই দিয়েছিলেন। কিন্তু বিয়ের পরে ছেলের এই অবস্থা দেখে ওনাদের খুব খারাপ লাগে, এবং কাউকে না ওনারা বলতে পারতো না, কারণ সবাই জানতো যে ছেলে ভীষণ ভালো, যে বউ হয়েছে, সেই ছেলের বউ মানে একটু, মানে মুখের উপরে কথা বলে দেয়, একটু এরকম কথা বলে, সেটা সবাই ওই বিয়ে করে যখন সোহম নিয়ে এসেছিল বউ ভাতের আগের দিন, তো সেদিন সেটা দেখে সবাই বুঝে গেছিল, কিন্তু কেউ না, কোনো আত্মীয় স্বজনই ওইভাবে একটা মেয়ের নিন্দে করবে, সবে বিয়ে হয়ে এসেছে, তো সেই জন্য কেউ কিছু বলতো না। কিন্তু ওনার বোন, তাপসীদির বোন, তিনি কিন্তু খুব দুঃখ পেতেন, তার একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সে সমস্ত জলে পড়ে গেল। আর সব থেকে বেশি যেটা খারাপ লাগতো, উনি মা হিসেবে এবং ওনার হাজবেন্ড বাবা হিসেবে বুঝতে পারতেন যে সোহমের মধ্যে কিছু একটা তো চলছে, যেটা ও হয়তো বাবা মাকে বলতে পারছে না। মানে ও বিয়ে করে খুব একটা খুশি নয়, যে হাসি খুশি, যে তাদের যে ছেলে যেরকম হাসি খুশি ছিল সেরকম কিচ্ছু আর নেই। সে শুধু কাজ করে, আর কাজের বাইরে তার বউ যেটা বলবে, যেভাবে বলবে, সে শুধুমাত্র সেটুকুই করছে। তো এগুলো দেখার পরে না, মানে তাপসীদি নিজে যেটা লিখেছেন, যে উনিও একটা স্কুলের টিচার, ওনারও এক ছেলে এক মেয়ে রয়েছে, তারাও সব বাইরে বাইরে পড়াশুনো করেছে, সবাই যে যার মতো সেটেলড, কিন্তু কিছু জিনিস দেখবেন, পড়াশুনো বলুন বা কারো শিক্ষা দীক্ষা বলুন, এগুলোরও না ঊর্ধ্বে থাকে কিছু জিনিস। তো এই সব কিছু দেখে, আর যেহেতু সোহমকেও তাপসীদিও খুব ছোটোবেলা থেকে দেখেছে, তো ওনারও মানে ওকে দেখে না মনে হতো যে কিছুটা স্বাভাবিক নেই। তো তখন একদিন হঠাৎ করেই তাপসীদি, মানে ওনার বোন আর বোনের বরকে বাড়িতে ডাকে। বাড়িতে দেখেছে, তো যথারীতি ওনাদের মন তো সবসময় একটু খারাপই থাকতো। তো তখন তাপসীদি ওনার বোনকে বলে যে একটা কথা বলছি তোকে, কিছু মনে করবি না তো? বলছে না, বল না। বলছে যে আমার জানিস তো মনে হয় তোর ছেলের মধ্যে, ছেলে হয়তো তুই যেটা বলি যে ছেলে খুশি হয়নি বিয়ে করে, ও হয়তো ভালো নেই মনে মনে, এটা একরকম, কিন্তু আমার যেটা মনে হয়, তাপসীদি বলে যে আমার মনে হয় তোর বউ না কিছু করেছে। তো এটা শুনে তাপসীদির বোন, মানে উনি হঠাৎ করে খুব কান্না শুরু করেন। উনি বলেন যে বিশ্বাস কর, এই জিনিসটা আমিও মনে মনে ভাবি, যে ও নিশ্চয়ই ছেলের বউ, যবে থেকে ওর সাথে ওর বন্ধুত্ব শুরু হয়েছে, যবে থেকে ওদের সম্পর্ক হয়েছে, মানে মেডিকেল পড়ার, মানে পাস আউট হওয়ার 1-2 বছর আগে থেকে, বলছে আমি ঠিক তখন থেকেই দেখছি আমার ছেলে চেঞ্জ হয়ে গেল। কিন্তু একটা ডাক্তার ফ্যামিলি, ছেলে এত বড় ডাক্তার, শিক্ষিত ফ্যামিলি, তো এইরকম একটা ফ্যামিলির মধ্যে থেকে কেউ না ফট করে এরকম কিছু ভাবতে চায় না যে এটা অন্য কোনো ব্যাপার হতে পারে, কোনো কালো জাদু হতে পারে, কি কোনো বশীকরণ হতে পারে, এগুলো নিয়ে না ফট করে কেউ মাথা ঘামায় না। আর একটা শিক্ষা বলুন বা পড়াশুনো বলুন, সব কিছুরই তো একটা এফেক্ট থাকে, একটা তো মরাল ভ্যালুজ থাকে। ফলে সেই জায়গাগুলো যখন ওনারা ভাবতেন, তখন ওনারা প্রত্যেকে আটকে যেতেন যে না না, এসব কী ভাবছে, সব উল্টোপাল্টা, এগুলো তো কুসংস্কার, মনের ভুল। তো তখন তাপসীদি বলে যে দেখ, আমাদের এখানে, মানে ওনাদের বাড়ি নিউ ব্যারাকপুরের দিকে, তো উনি বলেছেন দেখ আমাদের এখানে একজন আছেন, খুব বয়স্ক একজন, তো তিনি এই সমস্ত কাজগুলো করে, তো তুই একবার কিন্তু তাকে দেখাতে পারিস। তখন বলছে যে আমি দেখি কি বলবো, মানে আমি যখনই কাউকে একটু মনের কথা বলতে যাই, সবাই আমাকে বলে যে তোমার ছেলে এত বড় ডাক্তার, তোমরা লায়েক, তোমাদের পয়সা কড়ি আছে, তোমাদের আবার কিসের অসুবিধে, মানে কেউই সেভাবে না ব্যাপারটা নিয়ে ভাবেনি। তখন তাপসীদির কথা আর কি, তাপসীদি আর কি ওনার বোন আর তার হাজবেন্ডকে জোর করে, বলে যে তোমরা একবার গিয়ে দেখাও,
কারণ এটা আমার স্বাভাবিক লাগছে না। মাত্র 8-9 মাসের মধ্যে, মানে বিয়ের আগে একরকম চেঞ্জ তো হয়েই ছিল, কিন্তু বিয়ের পরেও ছেলের যে এরকম এতটা চেঞ্জ, এটা সত্যি যারা একান্ত কাছের লোক তারা না সত্যি মেনে নিতে পারছে না। যাই হোক, তো ওনাদের কাছে বিয়ের ছবি ছবি ছিল, তো সেই ছবি নিয়ে তাপসীদির বাড়িতে একদিন ওনার বোনের বার আসে এবং তারপরে ওই নিউ ব্যারাকপুরে ওই লোকটির কাছে ওরা দেখাতে যায়। এবার সেই লোকটি ছবি দেখেছে, ওনার ছেলের ছবি দেখেছে, বউয়ের ছবি দেখেছে, দুজনেরই জন্ম তারিখ সব লিখে টিকে নিয়েছে। উনি বলেছেন যে দেখুন, আমি কিছু 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 আমি জিনিস বুঝতে পারছি, কিন্তু আমি ওইভাবে কিছু বুঝলেই তো কাউকে বলি না, তো আমার একটু সময় লাগবে, আপনারা চলে যান, ফোন নাম্বার দিয়ে যান, আমি আপনাদেরকে সময় হলে ডেকে নেব। তো তাপসীদি বললো যে ঠিক আছে, আপনি আমার ফোন নাম্বার লিখে নিন, আমি আমার বোনকে ডেকে নেব। তো তাপসীদি ওনার ফোন নাম্বার দিয়ে চলে এসেছে। এবার এই যে ভদ্রলোক, তিনি কিন্তু ওরকমভাবে কারোর, মানে ওনার কোনো বড় ব্যানার আছে বা উনি হাত দেখেন এরকম কিন্তু লোক নয়। মানে উনি যেই কাজগুলো করেন সেটা মুষ্টিমেয় কিছু লোক জানে। এবার ওই বাই ওয়ার্ড অফ মাউথ হয়তো ছড়িয়ে গেছে, কেউ হয়তো বলেছে যে আমি না অমুকের কাছে গেছিলাম, তার থেকে উপকার পেয়েছি, এরকম। কিন্তু ওনার ওরকমভাবে এটাকে নিয়ে যে উনি ব্যবসা করেন, টাকা পয়সা নেন, এরকম কিন্তু কিছু নয়। ওনার একটা বাড়ির সামনে একটা ছোট্ট মন্দির আছে, তো ওখানে গিয়ে কেউ যদি কিছু প্রণামী হিসেবে দেয় তো সেটা উনি রাখেন। আদারওয়াইজ উনি এগুলো নিয়ে কিন্তু কোনো ব্যবসা করেন না বা ওইভাবে লোক দেখেন আর কি। ঠিক আছে, এবারে এই ঘটনার কিছু দিনের মধ্যে তাপসীদির কাছে একটা ফোন আসে। তো ফোনটা করেন ওই ভদ্রলোকই। তো উনি বলেন যে আপনারা যত তাড়াতাড়ি পারেন আমার কাছে আসুন। তো তাপসীদি সঙ্গে সঙ্গে তার বোনের বরকে ফোন করে দেয়, এবং ওনারা, বয়স তো ওনাদেরও হয়েছিল কিন্তু ওনারাও খুবই চিন্তায় ছিলেন, তো ওনারা হন্তদন্ত হয়ে চলে আসে সেই নিউ ব্যারাকপুরে। এবার ওনার ওখানে গেছেন এবং সেদিনকে সন্ধে হয়ে গেছে। তো উনি তখন এমন কিছু কথা বলেন যে কথাগুলো শোনার পরে ওনাদের মানে পায়ের তলা থেকে মাটি সরে যায়। উনি বলেন যে দেখুন, আমি যে কথাগুলো এখন আপনাদেরকে বলবো সেই কথাগুলো আপনাদের হয়তো প্রথমে মনে হতে পারে যে আমি মিথ্যে কথা বলছি বা আমি ভুল গণনা করেছি, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আপনারা কিন্তু মানে এই মুহূর্তে যদি কোনো স্টেপ না নেন, এই মুহূর্তে যদি সাবধান না হন, তাহলে কিন্তু আপনাদের পরিবারের সমূহ ক্ষতি হবে। বিশেষত আপনার ছেলের সব দিক থেকে, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে ক্ষতি হবে, এবং অনেকটা ক্ষতি হয়েওছে। তো ওনারা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে এসব কথা শুনে, বলছে কি হয়েছে, কি বলুন। তখন ওই যে ভদ্রলোক ছিলেন, তিনি অত্যন্ত পণ্ডিত একজন মানুষ, তো তিনি বলেন যে আমি যেটুকু সাধনা করে দেখেছি বা যা আমি আপনার থেকে যে ওই মানে জন্মের সময় তারিখ যা আমি নিয়েছি, তাতে আমি এখানে যা দেখতে পেলাম চক্রে, সেই চক্রে যেটা দেখেছেন উনি, যে ওনার যে ছেলের বউ, সোহমের যে বউ, সেই বউ কিন্তু সোহমকে সমস্ত দিক থেকে সত্যি সত্যিই বশীকরণ করে রেখেছে। মানে সোহমের জীবনে ওর কাজ বাদে বাকি আর ওর কোনো অস্তিত্বই নেই। মানে যখন থেকে ও ঘরে ঢোকে, ও মানে ওর বউয়ের এমনই মানে স্ট্রং বশীকরণ করেছে যে ও ওই যে আমি বললাম যে আপনাদেরকে বলেছিলাম যে যখন ওরা মেয়েটির বাড়ি গেছিল তখন মেয়েটির বাড়ির লোক এমন কিছু কথা বলেছিল যে কথাগুলো একেবারেই বেমানান, একেবারেই বোঝা যাচ্ছে সেগুলোর মধ্যে অনেক মিথ্যে কথা, বাড়ানো কথা রয়েছে, এবং সেটা সোহম পাশে বসেও মানে ওর কোনো মানে ও নিরুত্তাপ ছিল। সেটার কারণ কিন্তু এই বশীকরণই। কারণ ওই ভদ্রলোক বলেন যে এই বশীকরণটা আজকে থেকে না, বিগত 4-5 বছর ধরে ওর উপরে কিন্তু বশীকরণ করা হয়েছে এবং নিয়মিত করা হচ্ছে। মানে একবার একটা কাউকে বশীকরণ করা হলো তো সেটার কিন্তু প্রভাব খুব বেশি দিন স্থায়ী হয় না। কিন্তু সোহমের ক্ষেত্রে যেটা হয়েছিল, সেই বশীকরণ কিন্তু মানে বারংবার দিনের পর দিন করা হয়েছে এবং এখনও করা হচ্ছে। এবং সেই কারণের জন্যই সোহম যেরকম প্রকৃতির একটা মানুষ ছিল, যেরকম একটা ওর হাসি খুশি মন, পরিষ্কার মন, হাসি খুশি স্বভাবের, সবাইকে এত সম্মান দিত, এত ভালোবাসত, সেই ছেলে কিন্তু আস্তে আস্তে সত্যি সত্যি চেঞ্জ হয়ে যায়। এবং সে তার বউয়ের সমস্ত অন্যায় জিনিসগুলোকে কিন্তু অনিচ্ছা সত্ত্বেও সাপোর্ট করতে থাকে, এবং সেটা শুধুমাত্র পসিবল হয়েছিল তার কারণ হচ্ছে এই বশীকরণ। নিয়মিতভাবে ওর উপরে বশীকরণ করা হয়েছে। এবার এটা শুনে তো ওনারা খুব অবাক হয়ে গেছে যে ছেলের এবার ক্ষতি হতে পারে। এটা শুনে মানে যে কোনো বাবা মায়ের মানে প্রচণ্ড টেনশন হয়ে যাবে, তারা প্রচণ্ড চিন্তিত হয়ে পড়বে। তো সেটা ওদের ক্ষেত্রেও হলো। তো তখন ওই ভদ্রলোক বলেন
যে এই বশীকরণটাই যে শুধুমাত্র আপনার ছেলের পক্ষে ক্ষতিকর তা কিন্তু নয়। তখন বলছে মানে, তখন বলছে যে বশীকরণ তো ওর জন্য ক্ষতিকরই, কিন্তু এই বশীকরণ করার পিছনে আর একটা যে সব থেকে বড় কারণ, যেটা সব থেকে খারাপ জিনিস, সেটা হচ্ছে ওই ভদ্রলোক বলেন যে আপনাদের যে ছেলের বউ রয়েছে, পুত্রবধূ, সে কিন্তু এর সাথে সাথে আপনার ছেলেকে যেমন বিয়ে করেছে, ঠিক এর পাশাপাশি ওর আরেকটি ছেলের সাথে বহু বছর থেকে সম্পর্ক রয়েছে, এবং ও ওই মেয়েটি ওই ছেলেটিকেও ঠিক সমান ওই 5-6 বছর ধরে তাকেও কিন্তু বশীকরণ করে রেখে দিয়েছে। এবং দুটো ছেলের থেকে যাকে বিয়ে করেছে অর্থাৎ সোহমকে, তার থেকে যেমন বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা নিচ্ছে, সমস্ত ধরনের টাকা পয়সা, পরবর্তী সময়ে এই তাপসীদির বোনার হাজবেন্ড জানতে পারে যে ওনার ছেলের ব্যাংক অ্যাকাউন্টের টাকা পয়সা সব কিছু কিন্তু সে বহুদিন আগে থেকেই নিজের অ্যাকাউন্টে রাখা শুরু করে দিয়েছিল। এটা পরবর্তী সময় ওনারা জানতে পেরেছিলেন। তো এটা শুনে ওনার না প্রচণ্ড হাউ হাউ করে কেঁদে ফেলে তাপসীদির বোন। উনি বলছেন যে আমার ছেলের বউ আমাদের সাথে ওর বনাবনি নেই, ও আমাদেরকে পছন্দ করে না, সেটা একরকম, সেটা আমরা জানতাম, খারাপ লাগতো, কিন্তু ও আমার ছেলেকে ঠকাচ্ছে, ও আর একটা ছেলের সাথে সমানভাবে তাহলে সমান এতগুলো বছর ধরে সম্পর্ক রেখে চলেছে, আর আমার ছেলের সাথে এত বছরের সম্পর্ক, এতগুলো বছর প্রায় ওরকমই 5-6 বছর হবে। বলছে এইটা কি করে হয়, এটা তো সম্ভব কি করে, এটা না উনি মেনে নিতে পারেননি যে ওনার ছেলেকে এইভাবে ঠকানো হচ্ছে। তো তখন উনি বলছেন যে আমি আমার ছেলেকে বলবো কি করে, আমি যদি আমরা বয়স্ক মানুষ, আমাদের পক্ষে কোনো প্রমাণ ছাড়া আমরা এভাবে তো আপনার কথা বলতে পারি না যে আপনি এরকম বলেছেন, তাহলে বলবে যে তোমরা এসব জায়গায় গেছো কেন, কেন এনার থেকে তোমরা এরকম জেনেছো। উনি বলছেন যে আপনি কিছু করুন, কারণ আমাদের পক্ষে, আমাদের অনেক বয়স হয়ে গেছে, আমরা এবার ছেলের বউ আমাদের সাথে কথাই বলে না, তো তার ঘরে গিয়ে বা তার ফোন ঘেঁটে আমরা যে কোনো তথ্য প্রমাণ বার করবো, এটা আমাদের পক্ষে প্রায় সম্ভবই নয়, কিন্তু আমার ছেলেকে তো এটা জানানো খুব দরকার। তো উনি প্রচণ্ড কাঁদছেন এবং বলছে যে কিছু একটা আপনি করুন, আমার ছেলেটাকে বাঁচান, ও যদি আমাদের থেকে কিছু টাকা পয়সা নিয়ে থাকে, ও সরে যাক আমার ছেলের জীবন থেকে। তো তখন উনি একটা ফল দেয়, ঠিক আছে, একটা ফল দেন। তো সেই ফলটা দিয়ে উনি বলেন যে এই ফলটাকে আপনার যেখানে ঠাকুর থাকে, মেয়েটা কিন্তু ঠাকুর দেবতা একদমই মানত না, ঠাকুরের কোনোদিনও পুজোও করতো না, ঠাকুর ঘরেই ঢুকতো না। তো বলছে যে এই ফলটাকে আপনি কেটে, ঠাকুর ঘরেই ফলের এক কুচি কেটে, একটা আপেল দিয়েছো, সেই আপেলের একটা কুচি কেটে বলছে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, এবং সেই যে জলটা থাকবে, সেই জলটা সকালবেলা আপনি আপনার ছেলে এবং ছেলের বউ যে খাবার খায় বা যেখান থেকে খাবার জল নেয় সেখানে মিশিয়ে রেখে দেবেন। বলছে এটা যদি অন্য কেউ এই জল খায় তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু ওরা যেন খায়। উনি বললেন যে এটা যদি আপনি দেন, মেয়েটা নিয়মিতভাবে যে বশীকরণ করছে আপনার ছেলেকে সেটা কেটে যাবে, এবং ওর সোহমের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, বলছে ও নিজেই বুঝতে পারবে, ওর মেয়েটা যা যা খারাপ কাজ করছে সেটা কিন্তু চোখের সামনেই প্রায় করছে, কিন্তু যেহেতু ওকে বশীকরণ করে রাখা হয়েছে তাই জন্য ও সেটাকে প্রতিবাদও করতে পারছে না, দেখতেও পাচ্ছে না, দেখেও দেখছে না, এরকম টাইপের। উনি বলেন যে আপনি এটা করুন, 10 দিনের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে আপনার ছেলের কাছে। আর আপনি খুব মন দিয়ে বলছে, উনি তো শিব ঠাকুরের ভক্ত ছিলেন, তুমি বলছে আপনি শিব ঠাকুরকে ডাকুন। তো তাপসীদির বোন আর বোনের বর তখন তো সেই ফল মাথায় করে নিয়ে গিয়ে সেই যেভাবে এক টুকরো কেটে জলে রেখে 10 দিন বলেছে দিতে, তো ওনারা দিয়েছে। এবার 5 দিনের দিন থেকে তাপসীদির বোন এবং বোনের বর বুঝতে পারছে ওপরে খুব ঝামেলা হচ্ছে ছেলের বউয়ের মধ্যে, এবং ওনারা তো বুঝতে পারছে যে কোনোদিন ছেলে তার বউয়ের উপরে কোনো কথা বলেনি, এখন সে তার বউয়ের মুখের উপরে কথা বলছে, এবং ওনারা বুঝতে পারছে যে ওই যে জিনিসটা দিয়েছে সেটা কাজ হচ্ছে। এবং এরকম করে 10 দিনের মাথায় সত্যি সত্যি ওনার ছেলে যে স্বাভাবিক হয়ে গেছে সেটা তার কথাবার্তায়, তার তাকানোতে, তার চাউনিতে, তার বডি ল্যাঙ্গুয়েজ ওরা কিন্তু বুঝতে পারে। এবং তার ছেলেই এর ঘটনার ওনার কাছে যাওয়ার 1 মাসের মধ্যে তার বউকে হাতে নাতে ধরে ফেলে যে তার একটা অন্য কারোর সাথে সম্পর্ক আছে, এবং এই 2 মাসের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যায়, এবং মেয়েটি বাধ্য হয় নিজের দোষটাকে স্বীকার করতে, কারণ ও সম্পূর্ণভাবে এক্সপোজ হয়ে গেছিল, ওর সমস্ত ছল চাতুরি কিন্তু সোহম ধরে ফেলেছিল। ভাবুন, সোহমের মতো একজন ডাক্তার, একজন উচ্চশিক্ষিত, সেও কিন্তু এই বশীকরণের ঝাঁসার মধ্যে কিন্তু পড়ে গেছিল। যাই হোক, এরপরে অনেক ঝামেলা হয়, অনেক দূর জল গড়ায়, এবং আলটিমেটলি সোহম কিন্তু ডিভোর্স পায়, এবং
ও নিজের সমস্ত যে ভুল করে এসছে এতদিন, ওর বাবা মা এত বোঝানো সত্ত্বেও যে ও সেটাকে শোনেনি, সেটা কিন্তু নিজের ভুলটাও বুঝতে পারে। যাই হোক, তো এখন ওর মানে এই ঘটনার প্রায় 7-8 বছর হয়ে গেছে। তো ওনাদের ছেলে এখনও সে বিয়ে করেনি, মানে বিয়ের কথা চলছে। তো আশা করি তার বিয়েও হয়ে যাবে এবং এখন ওরা ভালো আছে অনেক। কিন্তু এই যে ঘটনাটা ঘটেছিল না, ওকে যেভাবে ঠকানো হয়েছিল, সেইটার মানে যে কষ্ট বা সেটা ওর মনের উপর একটা কিন্তু গভীর প্রভাব ফেলেছিল এবং সেটার জন্য ও বহুদিন কিন্তু মানে খুব ডিপ্রেশনে ছিল। মানে কাজ ছাড়াও মানে কাজের পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছিল, কারণ ওনার ছেলের খুব খারাপ লেগেছিল সোহমের যে আমার সাথে এরকম ঘটনাটা ঘটে গেল। যাই হোক, তো আলটিমেটলি ওর ডিভোর্স হয়ে যায়। কিছুদিনও ও খুব ডিপ্রেশনেও ছিল, বাট এখন সব কিছু ঠিক আছে এবং মোটামুটি এক জায়গায় বিয়ে স্থিরও হয়েছে। খুব সম্ভব পরের বছর ওদের বিয়েও হয়ে যাবে। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ এই ঘটনাগুলো একটু ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকলের সাথে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।